স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রোজা। সন্ধ্যায় রোজা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আরও জানানো হয়, দেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় ২৭শে মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ২রা মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রোববার থেকে ১৪৪৬ হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রবিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তারই প্রস্তুতি চলছে রাজধানীর বাজারগুলোতে। সবজি ও ফলের বাজারে ভিড় বেশি, চাহিদা বাড়ায় লেবু, শসা, বেগুন, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে এসব পণ্যের দাম দ্রুত কমবে বলে জানান বিক্রেতারা। বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। শুরু হবে এক মাসের সিয়াম সাধনা, তারই প্রস্তুতি বাজারে বাজারে। নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা। ইফতার এবং সেহরির জন্য প্রয়োজনীয় পণ্য কিনছেন রাজধানীবাসী। সবজি এবং ফলের দোকানে ভিড় বেশি। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায় বাড়তি চাহিদা থাকায় বেড়েছে বেশ কিছু সবজি এবং ফলের দাম। ভালো মানের বেগুন কেজিতে ৪০ টাকা বেড়ে ১২০ টাকা, দেশি শসা কেজিতে ৪০ টাকা বেড়ে ১২০ টাকা, ভালো মানের লেবু হালিতে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকা হালি বিক্রি হচ্ছে। এখন একটু দাম বাড়ছে রমজান উপলক্ষে, এটা স্বীকার করতে হবে। আপনার গিয়া যেই শসাটা ছিল কিছুদিন আগে, হয়তো 2 দিন আগে ৬০ টাকা ৭০ টাকা, এখন ১২০ টাকা বিক্রি করতেছি। মানে শুধু বাড়তি না, অতিরিক্ত বাড়তি। যারা মধ্যবিত্ত এদের রমজানে একটু খাবে কি। শসা যেটা আমরা গতকালও কিনছি ৬০ টাকা কেজি, এখন সেটা চাই ১৬০ টাকা। টমেটো ছিল ১৫ টাকা ২০ টাকা, এখন সেই টমেটো ৫০ টাকা। এছাড়া পটল ১২০ টাকা, ঢেঁড়স করলা ১০০ টাকা, সজনা ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে মিলছে শিম, টমেটো, মাঝারি মানের বেগুন সহ শীতের শেষ সময়ের সবজি। খেজুর সহ সব ধরনের ফলের দামও বাড়তি। কলা কিনলাম, কলা হলে যে ১৬০ টাকা ডজন, পরশুদিন কিনছি ১১০ টাকা ডজন। আগে যে দেশি পেঁপেটা বিক্রি করছে ১২০ টাকা, এখন পাইকারি ১৫০ টাকা। ৫ কেজির যে কারণ ৩৫০০, ওটা ৪০০০, ৪১০০, এরকম ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। গতকালকে দিয়েছি 2 কার্টন 2 লিটারের, 5 লিটার দেয়নি, 1 লিটারও দেয়নি। আবার ওই মাঝে মাঝে যদি আবার কালকে পরশু যদি দেয় আবার বিক্রি করুন। রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করছে সরকার। তবে চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যারা সিনকেট করে ব্যবসা করে 15 জন 20 জন, এরা নিয়ে ব্যবসা করে, বুঝছেন, এদের কারণে আমরা পাই না, আমাদের বের করে দেয়। এখন একটা এরিয়ার ভিতরে যদি 200 মাল দেয় আর লোক যদি 1000 থাকে, তখন আমরা মাল দিতে আসলে বিপদ হয় আমাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা ইনিয়ে বিনিয়ে বিদেশি মিডিয়ায় না বলে দেশে সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ে আলোচনা সভা, সাথে নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তুলে ধরেন গেল 17 বছরে দলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা। 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে ছিল, স্বৈর শাসন ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। 17 বছর দলের ঐক্যটাকে ধরে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি, তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলোতে। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন ছাত্রদের নতুন দলের পলিটিক্যাল ফিলোসফি নিয়ে। আজকে কিছু 2-1 জন বুদ্ধিজীবী বলেন, ক্ষমতায় থেকেও তো বিএনপির
জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছেন, ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা তৈরি করতে চাচ্ছি। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। এ সময় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতির সুযোগ পেলে তা হবে সবার রাজনৈতিক ব্যর্থতা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হলে নির্বাচন ডিসেম্বর থেকে 3 মাস পেছাতে পারে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রমজান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন প্রেস সচিব। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। শফিকুল আলম দাবি করেন, গত বছরের তুলনায় এবছর রোজায় নিত্যপণ্যের দাম তুলনামূলক কম। এছাড়া পাবনায় গণডাকাতির বিষয়ে মিডিয়ার প্রতিবেদন অতিরঞ্জিত বলে দাবি করেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব নিবিড়ভাবে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায়। এবং এই জন্য রায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে কার্যক্রম শুরু করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারতের পর কথা বলেন গণমাধ্যমে। বলেন, যে উদ্দেশ্যে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নই নতুন সংগঠনের মূল লক্ষ্য। লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। ক্যাম্পাস পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা হাজির করা। যে নতুন ছাত্র সংগঠন তারা তৈরি হয়েছেন, আবির্ভূত হয়েছেন, সেটা দায় এবং দরদের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে তারা তাদের দ্বিতীয় দায়িত্ব পূরণ করতে চায়। গত 54 বছরে বাংলাদেশে কোনো সুষ্ঠু ধারা ছাত্র রাজনীতি তৈরি হয়নি। সেই ধারাবাহিকতায় একটি সুষ্ঠু ধারার মেধা, মননের, দায় এবং দরদের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু হয়। চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে করা কয়েকটি মামলার প্রতিবেদন পাওয়া যাবে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু করা যাবে বলেও জানান তিনি। সকালে সিলেটে আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তাজুল ইসলাম। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, এটা ভারতের সাথে বিদ্যমান প্রত্যর্পণ আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে। দিনব্যাপী এ কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, বিচার বিভাগ ও সিলেট বিভাগের পুলিশ এবং প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে।
যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হাসিনাকে দানবে পরিণত করতে সহায়তা করেছে সেগুলো সংস্কার করতে হবে। ভবিষ্যতেও কেউ যেন সরকারের গেলে হাসিনার মতো স্বৈরাচার না হতে পারে, এমনটাই বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনের এই আহ্বান জানানো হয়। বক্তারা জানান, অপরাধীদের সামনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে মেনে চলা উচিত। বলেন, জাতীয় সনদই হতে পারে ঐকমত্যের মূল দলিল। সংস্কার কমিশন যে ধরনের প্রস্তাব দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারলে সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব বলেও জানানো হয় মানববন্ধনে। নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনে যে সকল অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী অঙ্গন দখল করেছে তাদেরকে সেইখান থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য গঠিত হলো উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি। ব্যাটালিয়নটির পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মিয়ানমারের অস্থিরতার প্রভাব যাতে দেশে না পড়ে সে লক্ষ্যেই কাজ করবে এই ব্যাটালিয়ন। বিজিবি মহাপরিচালক বলেন, ভারত অনুপ্রবেশকারীদের হত্যা করলে বাংলাদেশও অনুপ্রবেশকারীদের প্রতি কঠোর হবে। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজিবি মহাপরিচালক সীমান্ত রক্ষায় নবগঠিত এই ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাবার আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের প্রশ্নে তিনি জানান, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপর কঠোর হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি ছিল সময়ের দাবি। রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি এখান থেকে আরও ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড প্রদর্শন ও বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা, অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে উখিয়া ব্যাটালিয়ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, কক্সবাজার। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মধ্যরাতে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাবার বিকল্প সড়ক পাবনা সাথিয়া সেচানিয়া ব্রিজের পাশে ঘটনা ঘটে। যদিও প্রশাসনের দাবি, গণমাধ্যমে অতিরঞ্জিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। এদিকে ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে পাবনার সাথিয়ার সেচনিয়ায় সড়কে কাচের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে দেয় ডাকাতরা। ব্যস্ত সড়ক হওয়ায় মুহূর্তে সেখানে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ 40টি যানের জট সৃষ্টি হয়। এ সময় 40 থেকে 50 জনের একটি দল হাসুয়া, রামদা, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে গাড়িগুলোতে লুটপাট চালায়। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালানো হয়। দুই পাশ দিয়ে তাও তো 40-50টি গাড়ি, গাছের এপাশেও গাড়ি এপাশেও গাড়ি। আগে ছিল না, এখন আবার এই যে ডাকাতি শুরু হয়ে গেছে, খুব আতঙ্কে আছে আমরা। সাথিয়া থেকে বেড়ার মাঝে মোটামুটি 3-4 কিলো ফাঁকা, এই ফাঁকার মধ্যে মাঝে মাঝে ডাকাতি হয়। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে তাদের মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র লুট করা হয়। ঘণ্টাখানিক ধরে চলে এ তাণ্ডব। 12:30টার পরে একটা শব্দ পাইলাম, কে জানে এদিক টাকা দেয় কি কিছু আলো দেখা যায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে জাতি হুনিতে হানে এই ব্যাপার। এতে পেজ নিয়ে চতুর বাজারে জাতি এখানে গাছ ফেলা দেওয়া ছিল এবং শোনা গেল নাকি ডাকাতি হয়েছে।
তবে পুলিশের দাবি, ডাকাতরা গাছ ফেলে রাস্তা বন্ধ করে 5 যাত্রীর কাছ থেকে 15 লক্ষ টাকা ও কিছু মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এছাড়া এক অটোরিকশা চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আশপাশের তথ্যপত্র নিচ্ছি, আমরা ইনশাল্লাহ দ্রুত ডাকাতদের শনাক্ত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।